আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এখন সংখ্যা পদ্ধতির যে ক্লাসগুলো আমরা আজকে দ্বিতীয় ক্লাস নিচ্ছি। আগে আমরা একটি বেসিক ক্লাস দিয়েছি। আজকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো পরীক্ষাতে একটা প্রশ্ন থাকেই, ওখান থেকে যে প্রশ্নটি তোমাদেরকে সংখ্যা পদ্ধতি থেকে যে সৃজনশীল একটি প্রশ্ন করবো, ওইখানে কোনো না কোনোভাবে তোমাদেরকে রূপান্তরের ইঙ্গিত দেওয়া থাকে। তো আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে করবা, কেননা রূপান্তর যে কোনো পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের রূপান্তরের কোনো না কোনো প্রশ্ন করে। তো দেখো আজকে আমরা শিখবো রূপান্তর। আজকে আশা করি আমাদের 2-3টে ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। সংখ্যা পদ্ধতি সহ টোটাল আইসিটি বইটা আমাদের খুব অল্প কয়েকটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ তোমাদের আয়ত্তে এনে দিব ইনশাল্লাহ। তো দেখো আজকে আমরা সংখ্যা পদ্ধতি ক্লাসটার রূপান্তরের ক্লাসগুলো করব, কেননা রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক এবং কোডের ধারণা এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির যে অংশ আছে, ওই সংখ্যা পদ্ধতির অংশের এগুলাই হচ্ছে মূল বিষয়। এগুলো জানলে সংখ্যা পদ্ধতি থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসবে সেটা যেভাবেই করা হোক না কেন তুমি অনায়াসে উত্তর করতে পারবে। তো আজকে আমরা এখন দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করে সেটি আজকে আমরা দেখাবো। তোমরা নোট করে রাখো, দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, রূপান্তর যদি করতেই হয় দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে কাজ করব। বেসগুলো আমরা আগে বলে দিয়েছি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16। এগুলো আমরা আগে বেসিক ক্লাসে বলে দিয়েছি। তো তোমরা এটা নোট করো, দশমিক থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তরের নিয়ম, অর্থাৎ দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হলে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে কাজ করবো। অর্থাৎ এই বেসগুলা দিয়ে কাজ করব। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ করবো এবং ভগ্নাংশ হলে গুণ করব। এই কথাটি তোমরা তোমাদের নোটে লিখে রাখো। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। অর্থাৎ এখানে আমি একটা সংখ্যা নিই, অর্থাৎ 91 সংখ্যাটিকে এটি যদি দশমিকে থাকে, তোমাকে যদি এটা বাইনারিতে রূপান্তর করতে বলে, অথবা যদি এটাকে অক্টালে রূপান্তর করতে বলে, অথবা এটাকে যদি তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য বলে, তাহলে কিভাবে রূপান্তর করব? নিয়ম হচ্ছে একটাই, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে কাজ করব। যেহেতু এখানে 91 আমরা যদি বাইনারিতে নিই, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, এটা আমরা আগেই বলছি, তাহলে আমরা 2 দিয়ে কাজ করব। যেহেতু এটি পূর্ণ সংখ্যা সুতরাং ভাগ করব, যদি ভগ্নাংশ হতো তাহলে গুণ করতাম। তো দেখো এখানে 91, অর্থাৎ 91 2 দিয়ে ভাগ করলে 45, 45 2 আসে 90, হাতে আছে 1, এরপর আবার 2 দিয়ে ভাগ করব 22, 22 2 44, হাতে আছে 1। এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ ভাগ করব? যতক্ষণ পর্যন্ত এখানে ভাগ শেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। এখানে আবার 2 দিয়ে ভাগ করলে 11 2 22, হাতে আছে 0, আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 5, 5 2 10, হাতে আছে 1, আবার 2 দিয়ে ভাগ করলে 2 বার যাবে, 2 2 4, হাতে আছে 1, আবার 2 দিয়ে ভাগ করো, 2 1 2, হাতে আছে 0, আবার 2 দিয়ে ভাগ করো। যেহেতু এখানে বড় এখানে ছোট, অর্থাৎ বড় সংখ্যাটি ছোট সংখ্যার মধ্যে কখনো ভাগ করা যায় না, সুতরাং এখানে হবে 0, আর এখানে যা আছে তা এখানে বসে যাবে। তাহলে আমরা নিচ থেকে উপর দিকে সাজাই যদি লিখি, তাহলে আমরা আনসারটা পেয়ে যাব। দেখো 1 0 1 1 0 1 1, এটা হচ্ছে 91। যদি দশমিক সংখ্যা হয় তার বাইনারি রূপ হচ্ছে এটি। অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমরা সাজাই লিখি 1 0 1 1 0 1 1, অর্থাৎ 1 0 1 1 0 1 1, এটা হচ্ছে বাইনারি। একই সংখ্যাটি যদি আমাদেরকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য বলে, তাহলে দেখো সবগুলো নিয়ম একই। যদি আমাদেরকে অক্টালে রূপান্তরের জন্য বলে, তাহলে আমরা কত দিয়ে ভাগ করব? যেহেতু এটি পূর্ণ সংখ্যা, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, তাহলে আমরা 8 দিয়ে ভাগ করি। 8 দিয়ে করো
অর্থাৎ 8 12 96, অর্থাৎ বেশি হয়ে যাবে, বেশি নেওয়া যাবে না, আমরা কমটা নিতে হবে। তাহলে দেখো আমরা 7 বার নিই, 11 বার নিই যদি, তাহলে 8 11 88, 11 বার নিই, 11 বার নিলে 8 11 88, তাহলে কত আসে হাতে, আর কত থাকে 3। এরপরে আমরা আবার 8 দিয়ে করি, কতক্ষণ ভাগ করব, যতক্ষণ পর্যন্ত ভাগশেষ এখানে 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব। তো দেখো 8 দিয়ে করলে, 2 বার করলে বেশি হয়ে যায়, 8 2 16, আমরা একবার নিই, 8 একে 8, এখানে থাকে হাতে আবার 3, আবার এখানে আমরা 8 দিয়ে ভাগ করি। এখানে যেহেতু বড়, এটা যেহেতু ছোট, সুতরাং বড় সংখ্যাটি ছোট সংখ্যার মধ্যে ভাগ করা যায় না, সুতরাং এখানে হবে 0, আর এখানে যা আছে তা এখানে বসে যাবে। অর্থাৎ আবার নিচ থেকে আমরা উপরের দিকে সাজাই লিখলে পাই 1 3 3। 91 সংখ্যাটি যদি দশমিকে হয়, এই সংখ্যাটিকে যদি আমাদেরকে অক্টালে রূপান্তর করতে হয়, তাহলে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, 8 দিয়ে ভাগ করছি, 8 দিয়ে ভাগ করলে ফলাফল দাঁড়ায় 133। এটাই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। একই সংখ্যাটি যদি আমাদেরকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য বলে, তাহলে দেখো, আশা করি এখন সবাই বুঝে গেছো কিভাবে করব। 91 কত দিয়ে ভাগ করব, 16। কেন? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16, সুতরাং আমরা 16 দিয়ে ভাগ করি। অর্থাৎ এখন যদি আমরা সংখ্যা পদ্ধতির এই যে 91 সংখ্যাটিকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, দেখো কত আসে, 5 16, 5 বাদ দিয়ে আমরা 5 16 80, হাতে থাকবে 11। 11 সরাসরি হেক্সাডেসিমাল সংখ্যা 11 সরাসরি লেখা যায় না, আমরা বেসিক ক্লাসে বলে দিয়েছি এ অর্থাৎ 10, বি অর্থাৎ 11, সি 12, এভাবে আমরা এফ পর্যন্ত লিখে দিয়েছি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন যেগুলো, আমরা ওগুলো তোমাদেরকে বেসিক ক্লাসে বলেছি। ঠিক তেমনিভাবে এখানে হাতে আছে যেহেতু 5 16 80, এখানে আছে 91, অর্থাৎ আরও হাতে কত থাকে 11। 11 মানে বি, এখানে আমরা বি লিখব। এরপরে আবার 16 দিয়ে ভাগ করি আমরা, যেহেতু এখানে 16 সংখ্যাটি বড়, 5 সংখ্যাটি ছোট, সুতরাং বড় সংখ্যাটি ছোট সংখ্যার মধ্যে ভাগ করা যায় না, সুতরাং এখানে হবে 0, আর এখানে যা আছে তা বসে যাবে। সুতরাং হেক্সাডেসিমাল সংখ্যা আমরা রূপান্তর করলে 91 সংখ্যাটি যদি দশমিক হয়, এটির হেক্সাডেসিমাল সংখ্যা আবার নিচ থেকে উপরের দিকে আমরা সাজাই লিখি, অর্থাৎ 5b। এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম। তো এটি ছিল পূর্ণ সংখ্যা। আমরা আরেকটি আমরা এখন ভগ্নাংশ দেখাই দিই। এরপর আশা করি তোমরা এই পূর্ণ সংখ্যাটা বুঝে গিয়েছ। দেখো আমরা এখানে একটা দিই, মনে করো 45.39। যেহেতু এখানে আমরা এখন ভগ্নাংশের একটা শিখিয়ে দিই, একটা শিখেলে তোমরা এখানে আইসিটি এমন একটা জিনিস, এখানে কখনো হুবহু প্রশ্ন আসে না, এখানে ফিগার চেঞ্জ অঙ্ক আসবে। যেমন এখানে আমরা এটি শিখলে, এখানে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে দেয়, তোমরা প্রত্যেকটার নিয়ম একই নিয়মে তোমরা করে দিবে। যেমন আমরা এখানে 91 একটি করছি, 91 জায়গার যদি এখানে মনে করো 88 দেয়, তাহলে ঠিক একই নিয়মে বাইনারিতে যদি আমরা 2 দিয়ে ভাগ করব, আবার অক্টালে যাইলে আমরা 8 দিয়ে ভাগ করব, এরপর আবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসলে আমরা 16 দিয়ে ভাগ করব। হ্যাঁ, এরপরে যেহেতু পূর্ণ সংখ্যার দিকে নিচ থেকে উপরের দিকে আমরা সাজাই লিখলে ফলাফল পেয়ে যাব। তো দেখো আমরা আশা করি পূর্ণ সংখ্যা বুঝে গিয়েছো। আমরা এখন ভগ্নাংশের একটা দেখি। ভগ্নাংশের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আলাদাভাবে চিন্তা করবা। পয়েন্টের আগে যেটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং পয়েন্টের যে পরে যেটা আছে এটা হচ্ছে ভগ্নাংশ। তো আমরা আলাদাভাবে চিন্তা করলে প্রথমে আমরা 45 অর্থাৎ পূর্ণ সংখ্যাটিকে আলাদা করে দেখি। 45, এটা যেহেতু আমরা এখন বাইনারি করতেছি, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, আমরা 2 দিয়ে ভাগ করি। 22, 22 দুগুণে 44, সাথে আছে 1, আবার 2 দিয়ে করো। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ করব। 2 দিয়ে করলে আসে 11, 11 দুগুণে 22, সাথে আছে 0, আবার 2 দিয়ে করলে আমরা 5, 5 দুগুণে 10, সাথে আছে 1, আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, হাতে আছে 1, আবার 2 দিয়ে করলে 2 একে 2, হাতে আছে 0। এরপর আবার যদি 2 দিয়ে ভাগ করি,
কতক্ষণ ভাগ করব? যতক্ষণ ভাগশেষ শূন্য না হবে। যেহেতু এখানে এখন দেখো বড় সংখ্যা চলে আসছে, 2 বড়, 1 হচ্ছে ছোট, সুতরাং বড় সংখ্যাটি ছোট সংখ্যার মধ্যে ভাগ করা যায় না। এক্ষেত্রে কি করণীয় কি? অর্থাৎ যেহেতু ভাগ করা যায় না, এখন এখানে ফলাফল হবে 0, আর এখানে যা থাকবে তা এখানে বসে যাবে। এখন নিচ থেকে আমরা উপরের দিকে সাজিয়ে লিখলে ফলাফল পেয়ে যাব। দেখো আমরা এখানে লিখি 1 0 1 1 0 1। এরপরে আমাদের পূর্ণ সংখ্যাটির কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এবার আমরা ভগ্নাংশটা দেখি। ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা আলাদাভাবে চিন্তা করবা, পূর্ণ সংখ্যা আলাদা করবা এবং ভগ্নাংশটি আলাদাভাবে করবা। দেখো আমরা এখন দেখি ভগ্নাংশ, অর্থাৎ এটার কাজ শেষ, এটার ফলাফল আমরা এটা পাইছি। হ্যাঁ, এরপর আমরা 0.39, এটাকে আমরা করব কিভাবে? সুন্দর করে আমি লিখে দিচ্ছি, তোমরা নোট খাতায় এটাকে নোট করে নিবা। দেখো গুণফল, অর্থাৎ সাধারণভাবে আমরা গুণ করলে যেটা পাবো সেটা এখানে বসাবো। এরপর এখানে আমরা ভগ্নাংশ বসাবো, এরপর আমরা বসাবো পূর্ণ সংখ্যা। দেখো এখানে আমরা যেহেতু এখন বাইনারি সংখ্যাতে যাব, সুতরাং আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। 2 দিয়ে যদি আমরা গুণ করি, দেখো সাধারণ নিয়মে গুণ করবা, এখানে পয়েন্টের জন্য আবার ভয়ের কিছু নেই, অর্থাৎ সাধারণ নিয়মে গুণ করো। 39 × 2 78, তাহলে গুণফল আসে 78। এখানে যেহেতু পয়েন্টের গুণ আছে, সুতরাং 1 2, অর্থাৎ 2 সংখ্যার আগে যেহেতু পয়েন্ট আছে, এখানে আমরা 2 সংখ্যার আগে একটা পয়েন্ট দেব। পয়েন্টের আগে যেহেতু কিছু নেই, সুতরাং 0 বসবে। তাহলে এখানে 0.78 ফলাফল আসে। এখন পয়েন্টের আগে যেটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে 0, আর ভগ্নাংশ কোনটা? 0.78। এই 0.78 অর্থাৎ পূর্ণ সংখ্যাটা বাদ, পয়েন্ট অর্থাৎ ভগ্নাংশ যেটা আছে 0.78কে আবার গুণ দিবা 2 দিয়ে। 2 দিয়ে কেন গুণ করবো? যেহেতু আমরা বাইনারি সংখ্যা দিয়ে যাচ্ছি, সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, আমরা 2 দিয়ে গুণ করব। আগে করছি ভাগ, কারণ আগেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা যেহেতু পয়েন্টের আছে, সুতরাং পয়েন্টেরটা হচ্ছে পয়েন্টের পরে যেটা আছে এটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ হলে আমরা গুণ করতে হবে। দেখো আবার সাধারণ নিয়মে গুণ করো তোমরা, 78 × 2 অর্থাৎ 156। 2 সংখ্যার আগে পয়েন্ট, ঠিক আমরা 2 সংখ্যার আগে পয়েন্ট দিয়ে দিয়েছি। ভগ্নাংশ হচ্ছে পয়েন্টের আগে যেটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ 1, আর পয়েন্টের পরে যেটা আছে এটা হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ 0.56। ঠিক আবার পূর্ণ সংখ্যার কাজ নেই, পয়েন্টের পরে যেটা আছে অর্থাৎ ভগ্নাংশকে আবার 2 দিয়ে গুণ করব। কতক্ষণ পর্যন্ত গুণ করব? এখানে গুণ যতক্ষণে আমরা করি ফলাফল আসতেই থাকবে। সুতরাং আমরা সর্বোচ্চ 3 বার করব এখানে। দেখো আবার 56 তোমরা 2 দিয়ে গুণ করো, 112 আসবে। 2 সংখ্যার আগে পয়েন্ট আছে, আমরা ঠিক 2 সংখ্যার আগে একটা পয়েন্ট দিয়ে দিলাম। গুণফল কত আসছে? 1.12। ভগ্নাংশ কত? অর্থাৎ পয়েন্টের পরে যেটা আসছে এটাই হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ 0.12, আর পয়েন্টের আগে যেটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখছি, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। নিচের দিকে সাজিয়ে লিখলে কি আসে দেখো, 0 1 1। যেহেতু এখানে এটা শেষ নেই, এটা যতক্ষণ পর্যন্ত আমরা গুণ করবো ততক্ষণে ফলাফল আসতে থাকবে, সুতরাং ডট 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 দিয়ে দিয়ে শেষ করে দিবা, অর্থাৎ আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। তো দেখো আমরা এখন এটিকে একই সংখ্যাকে আবার অক্টালে নিয়ে দেখাই তোমাদেরকে। কে যদি আমরা অক্টালে নিই, আলাদাভাবে চিন্তা করবা। ভগ্নাংশের ক্ষেত্রে আলাদাভাবে পূর্ণ সংখ্যাকে আমরা করি 8 দিয়ে করো। 8 দিয়ে কেন ভাগ করব?
কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8। 6 বার নিলে বেশি হয়ে যাবে, 5 বার নি 5 8 40, হাতে থাকবে 5, আবার 8 ডি করলে এখানে যেহেতু বড় ছোট সংখ্যার মধ্যে ভাগ করা যায় না, সুতরাং এখানে 0 হাতে আছে, অর্থাৎ এখানে যেটা আছে এটা বসে গেল 5। সুতরাং এটাকে আমরা নিচ থেকে উপরের দিকে সাজায় লিখলে পাই 5 5 পয়েন্ট। এরপরে দেখো এবার আমরা ভগ্নাংশটা করি, পূর্ণ সংখ্যা আমাদের শেষ, 0.39 ইন্টু 8। কেন 8 দিয়ে ভাগ গুণ করছি সেটা আশা করি বুঝতে পারছো, যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। তো দেখো আবার আগের নিয়মে 39 ইন্টু 8 সাধারণ নিয়মে গুণ করবা 312। দুই সংখ্যার আগে পয়েন্ট আছে, আমরা ঠিক দুই সংখ্যার আগে একটা পয়েন্ট বসাই দিই। এখানে আমরা লিখি গুণফল, তোমাদের বোঝার সুবিধাতে আমি আলাদা আলাদাভাবে লিখে দিচ্ছি, তোমরা নোট করে রাখবা। এরপরে এখানে আসবে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা। তো দেখো এখানে গুণফল আসে কি 3.12। পয়েন্টের পরে যেটা আছে এটা হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ 1 2, আর পয়েন্টের আগে যেটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার ঠিক আগের নিয়মে পূর্ণ সংখ্যার কোনো কাজ নাই, ভগ্নাংশকে আবার 8 দ্বিগুণ করব, 8 দ্বিগুণ করলে আসে কত, 8 12 96। দুই সংখ্যার আগে পয়েন্ট, আমরা দুই সংখ্যার আগে একটা পয়েন্ট দিই, পয়েন্টের আগে কিছু নেই মানে 0। আবার ভগ্নাংশ দেখো পয়েন্টের পরে যেটা আছে এটা হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ 96। এরপর পয়েন্টের আগে যেটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0। এরপর আবার 3 বার যেহেতু আমরা গুণ করব এই ক্ষেত্রে, কারণ এখানে যতবার গুণ করি না কেন প্রত্যেকবার ফলাফল আসতেই থাকবে। আবার আমরা 8 দ্বিগুণ করব, অর্থাৎ 96 ইন্টু 8 768। দুই সংখ্যার আগে পয়েন্ট, আমরা দুই সংখ্যার আগে একটা পয়েন্ট বসিয়ে দিই। দেখো এখানে আবার গুণফল আসে 7.68। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 7 আর ভগ্নাংশ হচ্ছে 0.68। আবার আমরা যেহেতু এটা ভগ্নাংশের রূপান্তর, সুতরাং আমরা উপর থেকে নিচের দিকে সাজা লিখি 307। এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এটি যদি হয় দশমিকে, এটাকে আমরা অক্টালে রূপান্তর করে ফেলছি। তো আমরা দেখো আরও একটি, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করব, আবার আশা করি তোমরা এখন বুঝে গেছো, তারপরে একটু দেখাই দিই। দেখো 45 আমরা আলাদাভাবে চিন্তা করি, পূর্ণ সংখ্যা 16 দিয়ে ভাগ করি। কেন 16 দিয়ে ভাগ করছি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16, অর্থাৎ 16 হলে 3 বার দিলে বেশি হয়ে যাবে, আমরা 2 বার দিই, অর্থাৎ 16 2 32 আছে কত, হাতে থাকবে 13। তাহলে 13 মানে কত, আগে আমরা তোমাদেরকে বেসিক ক্লাসে বলে দিয়েছি, অর্থাৎ এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এটা আমরা বেসিক ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি। তো দেখো এখানে আমরা 16 2 32, হাতে আছে কত 13, 13 মানে কত ডি, তাহলে আমরা এখানে ডি বসাই। এরপরে আবার 16 দিয়ে ভাগ করো, যেহেতু এটা বড় ছোট সংখ্যার মধ্যে ভাগ করা যায় না, সুতরাং এখানে 0, এখানে যা আছে তা এখানে বসে যাবে, অর্থাৎ 2d। অর্থাৎ 2d পয়েন্ট দেখো পয়েন্ট, আমরা এখন ভগ্নাংশটা করতেছি 0.39 ইন্টু কত হবে 16। কেন, কারণ হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি আমরা, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস যেহেতু 16, আমরা 16 দিয়ে গুণ করব। পূর্ণ সংখ্যা হলে
ভাগ করতাম। আর যেহেতু এটা একটা ভগ্নাংশ, সুতরাং আমরা গুণ করি, দেখি, অর্থাৎ 39 ইন্টু 16, 624, 624। দুই সংখ্যার আগে পয়েন্ট, আমরা দুই সংখ্যার ঠিক আগে পয়েন্ট বসিয়ে দিই। তাহলে আবার আগের মতো আমরা লিখে দিই, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা আগের মতোই লিখে দিই, গুণফল ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা। গুণফল আমাদের কত আসছে? 6.24। ভগ্নাংশ হচ্ছে পয়েন্টের পরে যেটা আছে এটা হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ 0.24। আর পয়েন্টের আগে যেটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 6। ঠিক সেমভাবে আমরা আবার পূর্ণ সংখ্যার কোনো কাজ নেই, আবার আগের মতো আমরা সেই ভগ্নাংশকে আবার কত দিয়ে গুণ করবো? 16, কারণ আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি। দেখো 24 ইন্টু 16, 384। দুই সংখ্যা আগে আমরা পয়েন্ট বসাই দিই, এখানে যেহেতু দুই সংখ্যা আগে পয়েন্ট আছে, সুতরাং গুণফল আসে 303.84। পয়েন্টের পরে যেটা আছে এটা হচ্ছে যাই ভগ্নাংশ, অর্থাৎ 0.84। আর পয়েন্টের আগে যেটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 3। আবার আগের মতো আমরা 16 দিয়ে আরেকবার গুণ করি, দেখো কত আসে, অর্থাৎ 1344। যেহেতু এখানে দুই সংখ্যা আগে পয়েন্ট আছে, আমরা দুই সংখ্যা আগে পয়েন্ট বসাই দিই, তাহলে আমাদের গুণফল আসে, গুণফল এখানে যা আসবে তোমরা তাই বসাবে, অর্থাৎ 13.44। এরপরে দেখো ভগ্নাংশ হচ্ছে যে পয়েন্টের পরে যেটা আছে এটাই হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ 44 পয়েন্ট। এরপরে পয়েন্টের আগে যেটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে 13। সুতরাং হেক্সাডেসিমেলে 13 লেখা যায় না। 13 মানে কত? আবারও বলে দিছি, এ হচ্ছে 10, বি 11, সি 12, ডি মানে 13। সুতরাং এখানে ডি। আবার আমরা উপর থেকে নিচের দিকে সাজায় লিখলে পাই 6, 3, ডি। এটাই হচ্ছে তোমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো দেখো আমরা আজকে তোমাদেরকে কিভাবে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয় ক্ষেত্রে কিভাবে আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করা যায় সেটি আমরা দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা রূপান্তরের এই ক্লাসটি ভালোভাবে বুঝছো। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাদেরকে পার্সোনাল নক দিয়ে জানাবা, ইনশাল্লাহ আমরা আরও সহজভাবে কীভাবে বোঝানো যায় সেটা চেষ্টা করব। তো এখানেই আজকের ক্লাসটি শেষ করছি। রূপান্তরে আর দুই একটা ক্লাসের মাধ্যমে, আর আশা করি 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাসের রূপান্তর সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এরপর আমরা যোগ বিয়োগ একটি ক্লাসে করে দিব, পরিপূরক একটি ক্লাস, আর কোডের ধারণা সম্পর্কে একটি ক্লাস নিলে আমাদের সংখ্যা পদ্ধতি শেষ হয়ে যাবে। এই সংখ্যা পদ্ধতি থেকে সকল পরীক্ষায় একটি প্রশ্ন থাকে। তো এগুলো মোটামুটি তোমরা যদি শিখো ভালোভাবে, আমাদের ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ তোমাদের এগুলো শিখা হয়ে যাবে। আর এগুলো শিখা হয়ে গেলে তোমাদের বোর্ড পরীক্ষা বলো, কলেজ পরীক্ষা বলো, প্রত্যেক পরীক্ষায় যে সংখ্যা পদ্ধতি থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসবে সেটি তোমরা অনায়াসে উত্তর করতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।